আমাদের আজকের লেসনটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ হ্যাড, অর্থাৎ হ্যাড যদি এই বাক্যের মধ্যে থাকে তাহলে সেই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে অ্যান্সার লিখবো সেটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করি। আর এই কোশ্চেনগুলো মূলত নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে পড়েছে সেই কোশ্চেনগুলো এখানে আমরা একটু সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু এই কোশ্চেনের মতোই কোশ্চেন হয়তো বোর্ড কোশ্চেনে আসবে বা তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা এই রুল অনুসারেই আসবে। তোমরা এখানে যে রুলগুলো ঠিক হ্যাড ব্যবহার করে যে রুলগুলো এখানে আমরা দেখাবো পরীক্ষায় ঠিক একই ধরনের রুলের থেকেই আসবে। সো এই জিনিসগুলো যদি তোমরা এখন একটু ভালো করে বুঝতে পারো বা বুঝে নিতে পারো তাহলে পরীক্ষায় যদি হ্যাড ব্যবহৃত কোনো কোশ্চেন পড়ে তাহলে তোমাদের জন্য সেটা আরও বেশি ইজি হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাড আই সিন ইউ বিফোর। প্রথম কোশ্চেনটা কি আমাদের দেওয়া আছে, হ্যাড আই সিন ইউ বিফোর, আমি যদি তোমাকে আগে দেখতাম তাহলে কি হতো। হ্যাড আই সিন ইউ বিফোর, তাহলে এখানে বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাড রয়েছে, বাক্যের শুরুতে একটা হ্যাড রয়েছে। হ্যাডের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মূল ভার্বের তৃতীয় রূপ, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস হচ্ছে অবজেক্ট। যদি প্রথম স্ট্রাকচারটা এরকম থাকে যে সাবজেক্ট প্লাস মূল হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস তার অবজেক্ট, তাহলে সূত্রটা এরকমই আসবে যে হ্যাড আই সিন ইউ বিফোর, হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, এরকম যদি থাকে তাহলে উত্তরটা লিখবো আমরা। প্রথমে আবার এখানে সাবজেক্ট বসাবো, তারপরে উড, তারপরে প্রথমে সাবজেক্ট দিব, তারপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট থাকে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে কি হলো, অবশ্যই দুটো অংশের মধ্যে একটা অর্থের সঙ্গতি থাকতে হবে, অর্থের একটা ম্যাচিং থাকতে হবে। তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, আই সাবজেক্ট বসালাম আই, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বা শুড হ্যাভের যে কোনো একটা আমরা বসাতে পারি আই। তবে উড হ্যাভ হচ্ছে মোস্টলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেটা সব উত্তরেই তোমরা দেখতে পারবা যে উড হ্যাভটাই বসানো আছে, তো আমরা উড হ্যাভটাই ব্যবহার করি। আই উড হ্যাভ, এবার কি দেবো, ভার্বের একটা তৃতীয় রূপ, ধরো আমরা এখানে দিলাম ইনফর্মড, এবার একটা অবজেক্ট দিব, আমরা অবজেক্টে লিখলাম ইউ। তাহলে কি হলো উত্তরটা, হ্যাড আই সিন ইউ বিফোর, আই উড হ্যাভ ইনফর্মড ইউ। তাহলে সূত্রটা কি হলো, যদি প্রথম অংশে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি প্লাস অবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যদি এমনটা থাকে যে বাক্যের প্রথমেই ইফ বসানো আছে, ইফ বাক্যের প্রথমেই ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ, যদি এমনটা থাকে যে বাক্যের প্রথমেই সাবজেক্ট ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, তাহলে বাক্যের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি ইফ, তারপরে একটা সাবজেক্ট বসানো আছে, তারপরে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস হিজ মোবাইল নাম্বার, এটা হচ্ছে অবজেক্ট। যদি এই সূত্র অনুসারে থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনালের একটা পার্ট এটা, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট কি হলো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম। তাহলে এইরকম প্যাটার্ন হলে আমরা জানি যে থার্ড কন্ডিশনালের প্রথম অংশে যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট থাকে তাহলে পরবর্তী অংশে আমরা সূত্র অ্যাপ্লাই করব, সেম সূত্র, সাবজেক্ট প্লাস would have
এখানে উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, ওই আগেরটার মতো, একেবারে প্রথমটার মতো। তো সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, সেম রুল। তাহলে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারবো কি, সাবজেক্ট আই উড হ্যাভ, আই উড হ্যাভ, তাহলে এখন কি লাগবে, সাবজেক্ট দিয়েছি আই উড হ্যাভ, এবার হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, তাহলে আমরা যে কোনো একটা ভার্বের তৃতীয় রূপ দিতে হবে। যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম, এখন এই অংশের অর্থের সাথে ম্যাচ করে আমাকে একটা ভার্বের তৃতীয় রূপ দিতে হবে। ধরো আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে আমি কল করতাম তাকে, তাহলে আই উড হ্যাভ কল্ড, কল্ড, কাকে কল করতাম, তাকে, অবজেক্ট হিম। তাহলে আমরা বুঝলাম যে যদি বাক্যের ভিতরে হ্যাড ব্যবহৃত হয় ইফ প্লাস সাবজেক্টের পরে এবং সেই হ্যাডের পরে যদি একটা মূল ভার্বের তৃতীয় রূপ থাকে, তাহলে সেটা থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে আই উড হ্যাভ কল্ড হিম, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে আমি তাকে কল করতাম। আচ্ছা, যদি এমনটা থাকে যে বাক্যের শুরুতেই হ্যাড রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতেই হ্যাড রয়েছে, হ্যাডের পরে একটা সাবজেক্ট, তারপরে একটা অবজেক্ট রয়েছে, ই হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ঠিক আছে। এই বাক্যের ভিতরে অন্য কোনো ভার্ব ব্যবহৃত হয়নি, বাক্যের শুরুতেই হ্যাড, তারপরে একটা হ্যাড প্লাস সাবজেক্ট, হ্যাড আই, এবং সেই সাবজেক্টের পরে একটা এক্সটেনশন যুক্ত করা আছে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখি, উইংস অফ এ ডাভ, যদি আমার একটা ঘুঘুর মতো ডানা থাকতো, তাহলে সেই এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে লিখবো, যে হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, যদি এরকম থাকে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে আমরা পরবর্তীতে লিখব সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এই রুলটা অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা সমাধান করতে পারি। হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, যদি আমার ঘুঘুর মতো ডানা থাকতো, সাবজেক্ট আই উড ফ্লাই, ভার্ব 1 ইন দ্য স্কাই। হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, যদি আমার পাখির মতো ঘুঘুর মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে সূত্রটা কি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, বাক্যের শুরুতেই যদি হ্যাড থাকে, তারপরে একটা সাবজেক্ট, তারপরে একটা এক্সটেনশন যুক্ত করা থাকে, তাহলে আমরা এই সূত্রে যাব, সাবজেক্ট উড প্লাস ভার্ব 1, অর্থাৎ যে কোনো একটা প্রিন্সিপাল ভার্বের প্রথম রূপ ব্যবহার করব, প্লাস অবজেক্ট, সেই ভার্বের একটা অবজেক্ট। তো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আই উড, সাবজেক্ট আই উড, মূল ভার্বের প্রথম রূপ ফ্লাই, আই উড ফ্লাই, আমি উঠতাম, কোথায় উঠতাম, এটা হচ্ছে অবজেক্ট। মূল ভার্বের কাছে যদি কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা লিখবো বা যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। আই উড ফ্লাই, আমি উঠতাম, কোথায়, ইন দ্য স্কাই, আকাশে। তাহলে বাক্যের শুরুতে হ্যাড থাকলে কিভাবে আমরা উত্তরটা করব আমরা সহজে বুঝতে পারলাম। দেখব যে হার্ডলির পরে যদি হ্যাড থাকে, কোনো কোশ্চেনে যদি প্রথমে হার্ডলি শব্দটা ব্যবহার করা হয় এবং তারপরে যদি হ্যাড থাকে, তারপরে এখানে একটা সাবজেক্ট প্লাস এখানে ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, তাহলে প্রথমে হচ্ছে হার্ডলি প্লাস হ্যাড, হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। যদি এরকমটা একটা প্যাটার্ন থাকে যে হার্ডলির পরে হ্যাড বসেছে, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, তাহলে আমরা কি দেব, তাহলে পরবর্তীতে আমরা হোয়েন যোগ করব, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, তাহলে কি বলবো, হোয়েন the rain started.
তাহলে হার্ডলির পরে যদি হ্যাড থাকে, হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট থাকলে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যেই মাত্র বা যখনই সে স্কুলের জন্য বের হয়েছিল তখনই বৃষ্টি আরম্ভ হয়েছিল। কোনো একটা কাজ শুরু হওয়ার ঠিক পরে আর একটা কাজ শুরু হয়, সেরকম অর্থ বোঝানোর জন্য, সেরকম প্যাটার্ন বোঝানোর জন্য আমরা হার্ডলির পরে হ্যাড বসিয়ে এই সিকোয়েন্সটা ইউজ করে থাকি। এখন দেখব নো সোনারের পরে যদি হ্যাড থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি নো সোনার তারপরে হ্যাড ব্যবহৃত হয়েছে। হ্যাড, নো সোনারের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। যদি এরকম থাকে যে নো সোনার প্লাস হ্যাড, নো সোনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ, যদি এইরকমটা থাকে তাহলে আমরা কিভাবে সেটার উত্তর লিখব? নো সোনার হ্যাড শি রিচড দ্য স্টেশন, যেই মাত্র সে স্টেশনে পৌঁছালো। তাহলে নো সোনারের পরে যদি হ্যাড থাকে তাহলে আমরা তার পরবর্তী অংশে দিব নো সোনার দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কোশ্চেনটার উত্তর দিতে পারবো। নো সোনার হ্যাড শি রিচড দ্য স্টেশন, যেই মাত্র সে স্টেশনে পৌঁছালো, তাহলে উত্তরটা কি হবে? দেন দিব প্রথমে। দেন সাবজেক্ট, দেন দ্য স্টেশনে পৌঁছালে কি হয়? ট্রেন চলে যেতে পারে, এরকম একটা ঘটনার কথা আমরা ব্যাখ্যা করতে পারি। দেন দ্য ট্রেন, দেন দ্য ট্রেন, দেন সাবজেক্ট দ্য ট্রেন ভার্বের দ্বিতীয় রূপ, দেন দ্য ট্রেন লেফট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি নো সোনারের পরে হ্যাড থাকে তাহলে আমরা পরবর্তী অংশে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ তারপরে অবজেক্ট, অপশনাল অবজেক্ট দিতেও পারি নাও পারি, অবজেক্ট দিলেও হবে নাও হবে। তো এখানে দেওয়ার প্রয়োজন হয়নি, এজন্য অবজেক্টটা দেওয়া লাগে না আর কি। তো নো সোনার হ্যাড শি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, যেই মাত্র সে স্টেশনে পৌঁছলো তখনই ট্রেনটা চলে গেল বা ট্রেন ছেড়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নো সোনারের উপরে হ্যাড থাকলে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ, আমরা এখানে একটা অ্যান্সার লিখলাম দেন দ্য ট্রেন লেফট। আচ্ছা, এখানে তুমি উত্তরটা যাই লেখো না কেন সেটা কারেক্ট হবে, বাট তোমাকে দেন দিতে হবে, সাবজেক্ট দিতে হবে প্লাস ভার্বের দ্বিতীয় রূপ দিতে হবে। আমি একটু বলে দিই, ধরো আমি এই উত্তরটা আমি এখানে লিখলাম না, যে অন্য তোমার যে কোনো উত্তর তুমি লিখতে পারো, কিন্তু তোমাকে এই প্যাটার্নে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেনের উত্তর আমরা ইচ্ছা মতো লিখতে পারি, প্রথম অংশের অর্থের সাথে সঙ্গতি রেখে, অর্থের সাথে মিল রেখে যে কোনো উত্তর আমরা লিখতে পারবো, কিন্তু আমাদের শর্তটা কি? এই প্যাটার্ন ইউজ করতে হবে। যদি আমরা এই গ্রামাটিক্যাল প্যাটার্নটা ইউজ করি তাহলে আমাদের উত্তরটা 100% রাইট হবে, ভুল হবে না। হ্যাডযুক্ত বাক্যের আরও দুইটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা একটু দেখবো এখন। সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল অনুসারে কিছু কমপ্লিট দ্য সেন্টেন্স পড়তে পারি হ্যাড দিয়ে। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যাড রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ, সাবজেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। এরপরে রয়েছে বিফোর, দেখতে পাচ্ছি বিফোর রয়েছে, অর্থাৎ যদি বাক্যে বিফোরের পূর্বে হ্যাড থাকে তাহলে এই পর্যন্ত আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে ইউ হ্যাড স্টাডিড ইটালিয়ান বিফোর, তুমি ইটালিয়ান ভাষাটার উপরে পড়াশোনা করেছিলে বিফোর মানে পূর্বে। তো একটা প্রচলিত কথা আছে যে বিফোরের পূর্বে হ্যাড আর আফটারের পরে হ্যাড। কি বললাম? যে বিফোরের পূর্বে হ্যাড, আফটারের পরে হ্যাড। যদি বিফোরের পূর্বে হ্যাড প্লাস থাকে, হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে মূল ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে বিফোরের পূর্বে যদি হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট মূল ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। যেমন ইউ হ্যাড স্টাডিড ইটালিয়ান বিফোর ইউ মুভ টু রোম, তাহলে তুমি ইটালিয়ান ভাষা নিয়ে পড়াশোনা করেছিলে রোমে যাওয়ার পূর্বে। এখন আরেকটা সিকোয়েন্স আছে যে আফটারের পরে হ্যাড বসাতে হবে। অবশ্যই যদি বাক্যের মধ্যে আফটার ব্যবহৃত হয় তাহলে প্রথম অংশে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট থাকবে, অবজেক্ট অপশনাল থাকতেও পারে নাও পারে। তাহলে
আই হেল্পড হিম আফটার, আফটারের পরে হ্যাড বসাতে হবে, হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, আফটার আই সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক এখানে অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে আফটারের পরে যদি হ্যাড ব্যবহৃত হয়, মানে অর্থাৎ যদি বাক্যের ভিতরে আফটার থাকে, সেই আফটারের আগে যদি মূল ভার্বের দ্বিতীয় রূপ থাকে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের দ্বিতীয় রূপ আফটার, তাহলে আফটারের পরবর্তী অংশে সাবজেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট দিতে হবে। আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করে বা আমার কাজ শেষ করার পরে আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে হ্যাডের ব্যবহার হয়েছে এরকম আরও দুইটা রুল দেখলাম। মোটামুটি এই রুলগুলোই তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোস্টলি কমন, এই রুলের মধ্যেই আসবে। যদি কোনো কিছু হ্যাড দিয়ে আসে, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্স করার সময় যদি কখনো বাক্যের মধ্যে হ্যাড দেখো, তাহলে মোটামুটি যে রুলগুলো দেখালাম এই রুলের মধ্য থেকেই আসার সম্ভাবনা 90%, অর্থাৎ